আসসালামু আলাইকুম। পৃথিবীর সামরিক ইতিহাসে, যেটাকে মিলিটারি হিস্ট্রি বলা হয়, বিগত ১০০ বছরের সামরিক ইতিহাস বা যুদ্ধের ইতিহাসে ইরান এই যে ২০২৫ সালের জুন মাসে এবং ২৮শে ফেব্রুয়ারি থেকে যে অসম যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয় লাভ করছে, এর জন্য পৃথিবীর যুদ্ধের ইতিহাসে যেটা গতবাঁধা কথা, স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইরানের এই যুদ্ধ বিজয়ের ইতিহাস। আজকে আমি আপনাদের নিয়ে যাব একটা প্রায় ভার্চুয়াল ওয়ার্ল্ডে। আমার সঙ্গে থাকুন। মানে ইরান যে ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধে তার শত্রুদের নাজেহাল করেছে, যারা ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার বোঝেন, তারা ভালো বুঝবেন আমি কি বলতে চাইছি। তবে আপনারা গুগল করে দেখে নেবেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ারটা কি। যেখানে পাকিস্তান গত বছর ভারতের সঙ্গে যুদ্ধে যেভাবে ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধে ভারতকে পরাভূত করেছিল, তার চাইতে বহু গুণ বড় বিজয় অর্জন করেছে ইরান। এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসে, যুদ্ধের ইতিহাস যদি নেই, গত ১০০ বছর বা আরো বেশি সময় ধরে পশ্চিমা শক্তির সঙ্গে আরবদের যে যুদ্ধ হয়েছে, বিশেষ করে ১৯৪৮ সালে ইসরায়েল যখন প্রতিষ্ঠিত হয় সেই যুদ্ধ, ১৯৫৭-তে সুয়েজ ক্রাইসিস, যখন মিশর সুয়েজ খাল ন্যাশনালাইজ করে, ইসরায়েল এবং ব্রিটেন এবং ফ্রান্স তিনটা দেশ মিশরকে আক্রমণ করে, সেই যুদ্ধে ১৯৫৬ সালে ইসরায়েল কিভাবে যুদ্ধ করেছিল আরবদের বিরুদ্ধে, আরবরা কিভাবে নাজেহাল হলো, ১৯৬৭ সালের জুন মাসের যুদ্ধ, ৬ দিনের যুদ্ধে কিভাবে জর্ডান, মিশর এবং সিরিয়া হাজার হাজার স্কয়ার মাইল জমি হারালো ইসরায়েলের কাছে। ইসরায়েল এখনো জর্ডানের কাছ থেকে যে জেরুজালেম দখল করেছিল এবং যেটাকে ওয়েস্ট ব্যাংক বলা হয়, আর সিরিয়ার কাছ থেকে গোলান হাইটস, সেটা এখনো ফেরত দেয়নি, জাতিসংঘের যত রকম রেজলিউশন অমান্য করে। সেগুলোর তুলনায় এবার যেটা ঘটলো, ইরান যেটা করলো ২০২৫-এর জুন মাসে আর ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে এই ১৫ দিন, এই ইতিহাসের কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না আধুনিক ইতিহাসে। সম্মিলিত আরব রাষ্ট্রগুলো একসঙ্গে যুদ্ধ করেছে, মিশর, জর্ডান, সিরিয়া, এবং একটা যুদ্ধে ইরাকও অংশগ্রহণ করেছিল। তাদেরকে যেভাবে একমাত্র ইসরায়েল তাদেরকে পরাহত করেছিল, পরাজিত করেছিল শোচনীয় ভাবে। আর এখন যা ঘটছে ২০২৫-এর জুন মাসে ১২ দিন আর এই ১৫ দিন ২৮শে ফেব্রুয়ারি থেকে, ইরান শুধু ইসরায়েলের সঙ্গে লড়ছে না, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি বলে যাদের মনে করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গেও সমানে সমানে যুদ্ধ করছে ইরান। এবং ইরানের বিমান বাহিনী বলে কিছু নাই বললেই চলে। ১৯৭৯ সালের পরে এদের কোনো বিমান বাহিনী নেই, নতুন কোনো বিমান সংযোজিত হয়নি। এবং ইরান যেটা করে দেখালো ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে, আপনারা জানেন ইরানের উপরে পশ্চিমা দেশগুলোর একটা নিষেধাজ্ঞা রয়েছে, স্যাংশন রয়েছে। পশ্চিমা দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে না, ইনভেস্ট করে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বেআইনি ভাবে ইরানের যে বিলিয়নস অফ ডলার আমেরিকাতে জমা আছে, সেভ করে রেখেছিল তারা, সে টাকাগুলো তারা আটকে রেখেছে, ফেরত দেয়নি। তা সত্ত্বেও ইরানের ইকোনমি, শিক্ষা দীক্ষা, জীবন ব্যবস্থা, অর্থনীতি সবকিছু মধ্যপ্রাচ্যের নয়, শুধু ইউরোপের বহু দেশকেও তারা পিছনে ফেলে দিয়েছে। শাহের সময়, যখন স্বৈরাচারী মোহাম্মদ রেজা শাহ পাহলভি যখন শাসন করত, তখন অনেকেই বলেন যে ইরানের অবস্থা খুব ভালো ছিল। ইরানের অবস্থা ভালো ছিল কেন? কেননা মেয়েরা মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াতো, নাইট ক্লাব ছিল, স্ট্রিপটিজ, নগ্ন নৃত্য হতো নাইট ক্লাবগুলোতে, সেগুলো বন্ধ হয়েছে, সেগুলো এখন হয় না। তখন শাহের আমলে নারী শিক্ষা
মানে সাক্ষরতার হার ছিল মাত্র 30%। আর এখন চেয়ারের হাতাটা শক্ত করে ধরে শুনুন, এখন ইরানের ইঞ্জিনিয়ার, ডাক্তার, টেকনোক্র্যাট, যত বড় বড় বিজ্ঞানী এবং ফিলোসফার এন্ড প্রফেসর রয়েছেন, তার 60%, 60% হচ্ছে মহিলা। মানে যারা ড্রোন তৈরি করছে, মিসাইল টেকনোলজিতে উন্নয়ন ঘটাচ্ছে, যারা ইরানের শিক্ষা বিস্তার করছে, চিকিৎসা শাস্ত্রে যা অর্জন করেছে, তার পেছনে 60%, 60% কন্ট্রিবিউশন হচ্ছে ইরানি মহিলাদের। এটা করেছে মোল্লাদের আমলে। এই মোল্লা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মোল্লা না। ইরানি মোল্লারা সবগুলো বড় বড় ডিগ্রিধারী এবং মানে বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভাবে তাদের পড়াশোনা যেটা তুলনা করা যায়, মানে জ্ঞান বিজ্ঞান, অর্থশাস্ত্র বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, অর্থনীতি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, মিলিটারি সায়েন্স, তারপরে যে কোনো টেকনোলজি, তারা এগিয়ে রয়েছে। এবং মোল্লারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা ইসলামী শিক্ষা গ্রহণ করেন। এবং সেই মোল্লাদের আমলে ইরানের মহিলারা 60% তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। তো ইরান দেখিয়ে দিল কিভাবে একা লড়ে শুধু ইসরায়েলের নাবিশ্বাস তুলেছে তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভীষণভাবে বিচলিত করেছে। এবং এখন বিশ্বের জনমত হচ্ছে এটা যে ইরান এই যুদ্ধে জিতে যাচ্ছে। তো আমি যেটা দিয়ে শুরু করলাম আজকে, ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধে, সেখানে ইরান কিভাবে পশ্চিমাদের নাজেহাল করছে। ইরানের দখলে এখন, নিয়ন্ত্রণে এখন ১৬৫০টা সামুদ্রিক জাহাজ। এই জাহাজগুলোর জিপিএস ইরানের নিয়ন্ত্রণে, এবং তারা ওগুলো হ্যাক করে এবং বিভিন্নভাবে এই যেটাকে বলা হয় ইলেকট্রনিক স্পুফিং অ্যান্ড জ্যামিং, তারা ওদের জিপিএস গুলো প্রথমে জ্যাম করেছে, তারপরে স্পুফিং, স্পুফিং হচ্ছে এমন একটা কাজ করা যে জাহাজের ক্যাপ্টেন, নাবিকেরা বুঝতে পারছে না তারা কোথায় আছে, কোন জায়গা থেকে কত দূরে, তাদের মিসলিড করা হচ্ছে। তারা হয়তো মনে করছে তারা এখন এমন একটা সমুদ্রের এমন একটা জায়গায় আছে যেখান থেকে তারা দিক নির্দেশ করতে পারছে না, কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ সেটা তারা নির্ণয় করতে পারছে না। ২০২৬ সালের মার্চে পারস্য উপসাগরে ইরান, ইসরায়েল, আমেরিকা সংঘাতের সময় কিভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার করছে, বাণিজ্যিক শিপিং লাইনকে পঙ্গু করে দিয়েছে। যারা বাণিজ্যিক শিপিং বোঝেন, জানেন, অনেকে অভিজ্ঞ, তারা জানেন আমি কি বলতে চাচ্ছি। জানুন কিভাবে ১৬৫০টা জাহাজ ভুল পথে হাঁটছে, হরমুজ প্রণালী কেন অসম্ভব গন্তব্যে পরিণত হয়েছে, এবং আমেরিকার শক্তিশালী নৌবহর কেন এগোতে পারছে না। আমি আগেও বলেছি, আমেরিকান অ্যাডমিরালরা পর্যন্ত বলেন যে পৃথিবীর যে কোনো মহাসাগরে, যে কোনো উপসাগরে আমরা যেতে পারি, কিন্তু হরমুজ প্রণালীতে আমরা ঢুকতে সাহস পাবো না যদি না ইরান আমাদের বন্ধু রাষ্ট্র হয়। একটা শত্রু ভাবাপন্ন ইরান থাকতে আমরা হরমুজে ঢুকতে পারবো না। পারস্য উপসাগরের কোন এক বিন্দুতে একজন জাহাজের ক্যাপ্টেন তার নেভিগেশন স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, স্ক্রিনে দেখাচ্ছে তার জাহাজটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি কোনো বিদ্যুৎ কেন্দ্রে নেই, তিনি আছেন খোলা সমুদ্রে। এমন ইলিউশন সৃষ্টি করছে পানিতে, তিনি আছেন পানিতে, দেখাচ্ছে তিনি ডাঙ্গায় বা তিনি কোস্ট লাইনে দাঁড়িয়ে আছেন। তার জাহাজের জিপিএস, যে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম গত ৩০ বছর ধরে বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলোকে নিরাপদে পথ দেখিয়েছে, তা তাকে বলছে আজ সে স্থল ভাগে আছে। এটা কোনো সফটওয়্যার গ্লিচ নয়, এটা খারাপ আবহাওয়া নয়, এটা যুদ্ধ, এক নতুন ধরনের যুদ্ধ, ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধ। এটা জ্যামিং করছে এবং স্পুফিং করছে। এবং ইরান এই যুদ্ধ শুরু হওয়ার মুহূর্ত থেকে, অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি থেকে সমুদ্রপথে সবচেয়ে উন্নত জিপিএস যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর যুদ্ধের ১৩তম বা ১৪তম দিনে এটা এতটাই বিস্তৃত যে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে ১৫০টিরও বেশি জাহাজ প্রভাবিত হয়েছে।
সব মিলে ১৬৫০টি। তাদের নেভিগেশন সিস্টেম দেখাচ্ছে তারা অন্য কোথাও কিভাবে বেরোবে সে পথ তারা খুঁজে পাচ্ছে না। জ্যামিং হচ্ছে আক্রমণের আদিম রূপ। ইলেকট্রনিক জ্যামিং জিপিএস সিগনালে নয়েজ ছড়িয়ে দেয়া, যাতে রিসিভার অন্ধ হয়ে যায়, জাহাজ জানে না সে কোথায় আছে। কিন্তু স্পুফিং অনেক বেশি মারাত্মক ও উন্নত। এখানে সিগন্যাল ব্লক না করে সেটা বদলে দেয়া হয়। টার্গেটের রিসিভারের নকল কিন্তু টেকনিক্যালি নিখুঁত জিপিএস কোঅর্ডিনেট পাঠানো হয়। জাহাজ মনে করে সে ঠিক জানে সে কোথায় আছে, কিন্তু আসলে সে পুরোপুরি ভুল জায়গায় আছে। ইউনিভার্সিটি অফ টেক্সাসের প্রফেসর টড হামফ্রেস, যিনি বিশ্বের শীর্ষস্থানীয় রেডিও নেভিগেশন বিশেষজ্ঞ, তিনি বলেছেন বর্তমান পরিস্থিতির প্যাটার্ন পুরোপুরি রাষ্ট্র স্তরের ইলেকট্রনিক যুদ্ধের লক্ষণ বহন করে। এটা এলোমেলো হস্তক্ষেপ নয়, বরং পরিকল্পিত দীর্ঘস্থায়ী জিপিএস ম্যানিপুলেশন, যেটা করছে ইরান, বিশেষ করে হরমুজ প্রণালীর এই এলাকাতে। এই ৩৩ কিলোমিটার চওড়া চেক পয়েন্ট দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের ২০% তেল সরবরাহ করা হয় প্রতিদিন। মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম উইন্ডওয়ার্ডের তথ্য বলছে ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের প্রথম বিমান হামলা শুরু হওয়ার সাথে সাথেই জিপিএস ইন্টারফারেন্স রেকর্ড লাফিয়ে ১৫০০-তে উঠে গেছে। ৭ই মার্চ নাগাদ ১৭৫০-টিরও বেশি জাহাজ একসাথে প্রভাবিত হয়েছে। এখনো ১৬৫০টি জাহাজ ইরানের নিয়ন্ত্রণে, জিপিএস এর নিয়ন্ত্রণে। পারস্য উপসাগরে অবস্থানরত ৩টি ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অবস্থান মানচিত্রে দেখানো হয়েছে। এখন এই মুহূর্তে ৩টি ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ হরমুজের কাছাকাছি পানিতে অবস্থান করছে। প্রতিটি ৭০ থেকে ৮০টি ফাইটার জেট, ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন নিয়ে তারা প্রস্তুত। কিন্তু ট্রাম্প প্রশাসন এদের উপস্থিতি জোর গলায় ঘোষণা করেছে। ইরান ও বিশ্বকে বার্তা দিচ্ছে যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাধা দেয়া যাবে না, দিলে আমরা এই জাহাজগুলোর ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম আমরা অকেজো করে দেব। কিন্তু আমেরিকার কোন জাহাজ এ পর্যন্ত একটাও হরমুজ প্রণালীতে প্রবেশ করেনি। ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রী মিথ্যাচার করেছে যে একটা জাহাজ ওখান থেকে বেরিয়ে এসছে। এটা শোনার পরেই আরো কয়েকটা জাহাজ হরমুজ প্রণালীতে বের হতে যাচ্ছিল। ইরান তাদের নির্মম ভাবে মানে সমুচিত জবাব দিয়ে তাদের উপর মিসাইল ছুড়ে ওগুলোকে পঙ্গু করে দিয়েছে। সুতরাং সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী হরমুজ প্রণালীতে ঢোকার চেষ্টা করছে না, কারণ তারা জানে বিপজ্জনক। এবং হরমুজ প্রণালীকে ফোর্বস আমেরিকার বিখ্যাত ফিনান্সিয়াল ম্যাগাজিন ফোর্বস বলছে ইরানের কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে হরমুজ প্রণালী হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র। এটা আমি কালকেও বলেছি, আগেও বলেছি। আপনারা বারবার এই ম্যাপটা দেখবেন। হরমুজ প্রণালী, যেখানে পানির ডেপথ হচ্ছে ১০০ থেকে ৩০০ মিটার অনেক জায়গায়, মাঝখান দিয়ে একটা সরু রাস্তায় তারা চলতে পারে, ধরেন ১০ মাইল। সেখানে ২ মাইল করে একটা লেন, একটা উপরের দিকে যে একটা নিচ দিকে আসে, ২ মাইল করে এরিয়া, মাঝখানে ২ মাইল, মানে ৬ মাইল জায়গা তারা নিয়ে নেয় জাহাজ ক্রস করতে, আপ এন্ড ডাউন। বাদ বাকিগুলো খুবই বিপদসংকুল জায়গা, যেখানে পানির ডেপথ খুব কম। এই অবস্থায় কিভাবে তারা হরমুজ প্রণালী দিয়ে ঢুকে যতগুলো জাহাজ আছে সেগুলোকে বের করে নিয়ে আসবে, এটা অসম্ভব ব্যাপার। সুতরাং এই অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করেছে ইরান। এখন এটাই আজকের মূল বক্তব্য। মানে ইতিমধ্যে আমেরিকা ইরানের খার্গ দ্বীপে আক্রমণ করেছে, যেখানে তেলের খনি রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প তেল দখলে নিতে চান। তিনি মনে করেন ইরানকে পরাজিত করে ওদের তেলের খনিগুলো দখল করে নেবে। সেজন্য খার্গ আইল্যান্ডে তারা কোনো তেলের খনিতে বা তেলের ডিপোতে হামলা করেনি। তারা সামরিক ইনস্টলেশনের উপরে হামলা করেছে। এটা স্বাভাবিক। খোলা আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় বোমার ফাইটার প্লেন দিয়ে তারা আক্রমণ করতেই পারে, কিন্তু ইরানে তাদের বিজয় অর্জন সম্ভব হবে না। এবং যেটা ঘটেছে এখন, মানে ওদের শহরগুলোতে, এই তেল আবিব, হাইফা এবং অন্যত্র,
ইরান যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেটা কিন্তু আপনি ওই একতরফা ভাবে শুধু মিসাইল গুলো হিট করছে, কিন্তু হিট করার পরে কি হচ্ছে সেটা আর তারা দেখাচ্ছে না বা দেখাতে পারছে না। সিএনএন বলেন, বিবিসি বলেন, আল জাজিরা বলেন, যারা ইরানের বিরুদ্ধে কাজ করছে তারা কেউই আসল চিত্রটা আমাদের সামনে তুলে ধরছে না। তবে ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধে ইরান আরেকটা নতুন ফ্রন্ট তারা খুলল, এবং এই সম্মিলিত শক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনোদিনও পরাজিত করতে পারবে না। তাদের বিজয় নিশ্চিত। এটা পৃথিবীর ইতিহাসে এক নতুন ইতিহাস গড়ল, সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজন করলো, এবং নতুন মিলিটারি হিস্ট্রি রচনা করলো, ইতিহাস রচনা করলো ইরান। আমরা সবাই ইরানের বিজয় কামনা করি। এই কথা বলেই আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।